হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। জাহারা বলে উঠল, একদম না। ফাইজের মা বলল, তাহলে তুমি আমার কথায় কষ্ট পেয়েছো বুঝি আমি? জাহারা ফ্যাল করে চাইলো ফাইজের মায়ের দিকে বলল, প্লিজ আন্টি, আমার অবস্থা জিলিপির প্যাচের মতো করবেন না। আমি সত্যি একটু কষ্ট পাইনি। ফাইজের মা খুশিতে দাঁড়িয়ে পড়লো। জাহারা থুতনিতে হাত রেখে বলল, তাহলে তুমি আমার ছেলের বউ হতে যাচ্ছ? ফাইজ জাহারা একসঙ্গে চেঁচিয়ে বলে উঠল। জীবনেও না। ফাইজের মা বলল, আমি তো রাজি, এই জীবনেই তোদের বিয়ে দিব। বলেই কেবিন থেকে বেরিয়ে পড়লো। ফাইজ তার মার পেছন পেছন ছুটলো। যারা থম মেরে দাঁড়িয়ে রইল। ধূসর এগিয়ে এসে যারার হাত টেনে বলল, মামনি খুব সিরিয়াস মুডে আছে। ফাইজের ঝাড়ু। জারার বোধ হচ্ছে তার কেবিনে সবে এক ঘূর্ণিঝড় এসেছিল, সব এলোমেলো করে দিয়ে চলে গিয়েছে। ধূসর পুনরায় হাত টানো জাহারার। জাহারা তস্র হলো, চাইলো ধূসরের দিকে, হাঁটু গেড়ে বসলো ধূসরের সম্মুখে। ধূসর মিষ্টি করে হাসলো, বলল, তুমি এমন মুখ করে কেন রেখেছ? ফাইজের ঝাড়ু। চিন্তা করো না তুমি, মামনি যা বলে তা করে ইশারে। জাহারা ঠোঁট উল্টে কাদু কাদু কঞ্চে বলল, এটাই তো মস্ত বড় চিন্তা ধূসর বাবু। ওই ফাজিলকে বিয়ে করতে চাই না আমি। এর থেকে তো ভালো নিজেকে বাঘের খাঁচায় সঁপে দেয়া। ধূসর বিস্তর হাসলো, বলল, তুমি ফাইজ ভাইয়াকে ভয় পাও? দরজার সম্মুখ থেকে ভেসে এলো। তুমি তো জানোই না ধূসর বাবু, জাহারা ম্যাডাম আমায় কত ভয় পায়। জাহারা দ্রুত চাইলো ফাইজের পানে ফ্রিকুচকে ফেললো, বলল, আমি একদম ভয় পাই না আপনাকে। ফাইজ হাঁপাচ্ছে দরজার সম্মুখে দাঁড়িয়ে হুট করে হেসে উঠলো, বলল, তাহলে বাঘের খাঁচায় নিজেকে সঁপে দেওয়ার কথা কেন বলছো? আপনার থেকে বাঘ শতগুণে ভালো। ফাইজ এগিয়ে এলো, হেসে বলল। কেন, কি করেছি আমি? জাহারা উঠে দাঁড়ালো, কয়েক কদম পিছিয়ে গিয়ে টেবিলের উপর থেকে ডায়েরি হাতে নিয়ে ফাইজের দিকে ছুঁড়ে বলল, বাঘের 3 নম্বর বাচ্চা, তুই একদম কাছে আসবি না আমার। ফাইজ উচ্চস্বরে হেসে উঠলো, বলল, আমি বাঘের বাচ্চা? বাহ, তাহলে তো জাহারা নিজেকে আমার কাছেই সঁপে দিবে। জাহারা চোখ গোল গোল করে চাইলো, বলল, না, কখনো না। ফাইজ আর এক কদমও এগুলো না, ধূসরকে কোলে নিয়ে বলল, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই যে তোমার কাছে যাব। বলে রুম থেকে বেরিয়ে যায় ফাইজ। যারা থাপ করে চেয়ারে বসে পড়ে চেঁচিয়ে বলে উঠল, ফাজিল, তোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। দেখিস বিয়ের পর তোর বউ তোর চুল টেনে তোকে টাক বানিয়ে ফেলবে। আচমকা শব্দ করে যারা ফোনে আননোন নাম্বার থেকে মেসেজ আসে। জাহারা খাতুন, উল্টো পাল্টা না বকে দ্রুত আমার কেবিনে আসুন। যারা ফোনটি হাতে নিল, মেসেজটি পড়েই বলে উঠল, হারামি ফাজিল, তুই বললেই কি আমি আসবো নাকি? পুনরায় মেসেজ এলো, হ্যাঁ, আমি বললেই তোমাকে আসতে হবে। সিনিয়র ডক্টরকে সম্মান দিতে শিখো, ডক্টর রুমাইজা জাহারা। যারার মুখ হাওয়া হয়ে গেল। সে যা বলেছে তা নিয়েই ফাইজ প্রত্যুত্তর করেছে। ফাইজ কি তার কেবিনে বাইরে? যারা উঠে দাঁড়ালো, গুরুত্বপূর্ণ ফাইলটি হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল, কিন্তু আশেপাশে ফাইজকে দেখতে পেল না। ফাইজের কেবিনে আসতে যারা লক্ষ্য করলো ফাইজের সঙ্গে হ্যাভেন স্টিভ দুজনেই বসে কথনে ব্যস্ত। পাশে চুপটি করে বসে আছে ধূসর। যারা অগ্রসর হলো তাদের সঙ্গে একটি চেয়ারে টেনে নিজেও তাদের কথনে অংশগ্রহণ করলো। 1 ঘন্টার থেকে বেশি সময় ব্যয় হতে হ্যাভেন নিজেদের কথার ইতি টেনে ধূসরের পানে চেয়ে বলল, রেডি ধূসর? তুমি কি তৈরি ধূসর? ধূসর খিটখিট করে হাসলো, বলল, আমি রেডি। ফাইজ ধূসরকে কোলে তুলে নিল। ক্যাবিন থেকে বেরিয়ে হাঁটা হলো। ধূসরের জন্য বরাদ্দকৃত ক্যাবিনের দিকে অগ্রসর হচ্ছে ফাইজ। ধূসরকে এখন হাসপাতালে ভর্তি রেখেই চিকিৎসা চালিয়ে যাবে তারা। ফাইজের পেছন পেছন গেল যারা। যারা কেবিনের দরজা খুলে দিল। ফাইজ ধূসরকে নিয়ে ভেতরে এসে শুভ্র রাঙা বিছানায় শুইয়ে দিল ধূসরকে। কেবিনে থাকা নার্স এগিয়ে এসে সময় নিয়ে ধূসর হাতে ইঞ্জেকশন দিয়ে দিল। ধূসর ধীরে ধীরে চোখ দুটো বন্ধ করে ফেলল। ফাইজ ধূসরের মাথায় হাত বুলিয়ে দিল, সরে আসলো। জাহারার হাত নিজেই
ফাইলটি নিয়ে নিল, বলল। এমন চুপ করে আছেন কেন জাহারা? যারা ফ্রিকুচকে ফেলে বলল। কেন আপনি চান আমি আপনার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়াতে মেতে উঠি? ফাইজ মৃদু হাসলো, বলল। উফ, মনের কথা বললেন। আপনার সঙ্গে কথা না বরং ঝগড়া করলেই এক অন্যরকম শান্তি খুঁজে পাই আমি। করুন, ঝগড়া করুন। আমি তো আপনার সঙ্গে কথাই বলবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বুঝি। বলি ফাইল থেকে দৃষ্টি সরিয়ে জাহারার দিকে চাইল। জাহারা নিজের ওড়না টেনে ঠিক করে বলল। অবশ্যই আর একটি কথাও বলবো না আপনার সঙ্গে। ফাইজ দুষ্টু হাসলো, বলল। তা আমার সাথে কথা বলতে চাইছো না, আর ওইদিকে আমার মা আমার বিয়ে ঠিক করার ব্যবস্থা করছে। জাহারা মুখটা ছোট হয়ে গেল, ফ্যালফ্যাল করে চাইল ফাইজের দিকে, করুণ কঞ্চে বলল। প্লিজ আপনার মাকে বোঝান, এই বিয়ে সম্ভব না। আমার মা যা বলে তাই করে মা। মাকে বুঝিয়ে কোনো লাভ নেই। কী সব বলছেন? আমি আপনাকে বিয়ে করব না। ভাবতে পারেন যার সঙ্গে সারাদিন ঝগড়া হয় তার সঙ্গে বিয়ে হলে কীটা হবে? কি আর হবে? তুমি সারাদিন আমাকে আদর করবে আর আমি তোমার সঙ্গে ঝগড়া করব। জাহারার উত্তর পেল না। ফাইজের হাত থেকে ফাইলটি ছিনিয়ে নিল, ক্যাবিন থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়লো পেছন থেকে। ফাইজ ডেকেই বলে উঠল। আরে রেগে গেলেন নাকি? সত্যি জাহারা, আমার মাকে বোঝানোর সাধ্য আমার কি, আমার বাপদাদারও নাই। জাহারা উচ্চ কণ্ঠে বলল। তাহলে আমি এই দেশ ছেড়ে পালিয়ে যাব। ফাইজ জাহারার প্রস্থানের দিকে চেয়ে হাসলো, বলল। তাহলে আমার মা তোমাকে খুঁজতে বেরিয়ে পড়বে। দণ্ডবিধির 160-53 ধারা অনুযায়ী আসিফ ভুঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে, এমনই শুনানি শ্রবণ হতেই জুনায়নার ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠল। আসিফ ভুঁইয়ার লোকেরা কত চেষ্টাই না করলো আসিফকে বের করার, কিন্তু তা হতে দিল না জুনায়না। আসিফকে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য তার বিরুদ্ধে শক্ত থেকে শক্ত প্রমাণ জোগাড় করলো জুনায়না আরশমান। মামলার শুনানি দীর্ঘ সময় ধরে চলতে পারে এমন কোনো পথও রাখেনি দুজন। আদালতে আসিফের হয়ে লড়ে যাওয়া উকিলও প্রমাণ দেখে নিজের সাজানো কথার বুলি আওড়াতে ভুলে যান। বিকেল হতে সূর্যের তাপ হ্রাস পাওয়া শুরু হয়েছে। তাপ হ্রাস পেলেও আরশমান ঘামছে। এক হাতে শার্টের উপরের দিকে দুইটা বোতাম খুলে ফেলল। সে তার গাড়ির সাথে ঠেস দিয়ে আদালতের বাইরে দাঁড়িয়ে আছে। মেহেরার বাড়ি থেকে আসার পর থেকে সে বারবার ফোন করেছে, মেহেরার খবর নিয়েছে এই অবধি। বর্তমানে নিজের ফোনে থাকা শখের নারীর ছবি দেখে মুচকি হাসছে সে। স্ক্রল করতে করতে এমন একটি ছবির পানে এসে পৌঁছালো আরশমান, যা দেখে ঠোঁটের কোণে হাসি প্রসারিত হলো। সুদূর থেকে তোলা একটি ছবি, যেখানে মেহেরা পুলিশের পোশাকে দাম্ভিক এক ভঙ্গিতে তার পাশে দাঁড়িয়ে থাকা এক পুরুষের সঙ্গে কথনে ব্যস্ত। আরশমান হাসলো, বলল। আমার দাম্ভিকতাপূর্ণ নারী, যার এই দাম্ভিক রূপ দেখে আমি তাকে নিয়ে আমার মনে প্রণয়ের বীজ বপন করতে শুরু করি। এই দাম্ভিক রূপটাও যে আমার খুব প্রিয় মেহরা, তাই তো ওই দিন আপনার এই রূপ ক্যামেরা বন্দি করে ফেলি। পাশ থেকে আকাশ বলে উঠল। ভাই, আপনি গাড়িতে গিয়ে বসুন না, এমন ঠাটা পড়া রোদে কেন দাঁড়িয়ে আছেন? আকাশের কথন শুনে ফোন অফ করে পকেটে গুজে নিয়ে বলা। জুনায়না এখন বেরিয়ে আসবে, আর বেরিয়ে এসে খুশিতে আমাকে জড়িয়ে ধরবে। পাগল একটা, বুঝলে? আমার আর ফাইজের কাছে পুরোই আদুরে একটা মেয়ে, বন্ধু কম, ছোট বোন আমাদের। আয়ুষ্মান কথাটি বলেই সামনে তাকালো, দেখলো জুনায়না হেঁটে আসছে। তা দেখে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে ঠিক হয়ে দাঁড়িয়ে পড়লো সে। জুনায়না আয়ুষ্মানের সম্মুখে এসে দাঁড়াতেই দুজনেই হাতে হাত মিলিয়ে একে অপরকে জড়িয়ে ধরলো, বলে উঠল। বলে মামলা খতম দোস্ত। দুজনেই হেসে উঠল। দুজন দুজনকে ছেড়ে দিল। জুনায়না তার হাসি মাখা মুখে অনর্গল এক এক কথা আওড়াতে শুরু করলো। হঠাৎ পাশ থেকে এক মধ্যবয়স্ক লোক বলে উঠল, আর এসিপি আরশমানের চরিত্র দেখছি বেশি পবিত্র। আরশমান চাইলো তার দিকে, থমথম গলায় বলল। আমার চরিত্র যে ফুলের মতো পবিত্র তা আপনি না বললেও আমি জানি ভালো করে। লোকটি কুৎসিত হাসলো, বলল। তাহলে এই জায়গায় এমন রমণীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছো কেন? নিজের বোন যদি হয় রমণী, আর সে যদি ভাইয়ের মতো মানুষকে এসে জড়িয়ে ধরে, তাহলে তো কোনো সমস্যা আমি দেখছি না। আমার চরিত্রের দিকে নজর দিয়ে না ম্যাড। লোকটি প্রতিউত্তরে কিচ্ছু বলল না, মুখটি ছোট্ট করে উল্টো রাস্তা ধরে হেঁটে চলে গেল। জুনায়না হাসলো, বলল। ও তো তোর চরিত্র নিয়ে কথা বলেছে,
আসলে তো নিজেকে এই বাড়িতে বউ রেখে 100 মেয়ের সঙ্গে ঘুরে বেড়ায়, হারামজাদা একটা। থাক, এখন এসব কথা বাদ দে। তুই এখন প্রশান্তকে নিয়ে ভাব। আর আমি শিওর যে প্রশান্ত তোকে ভালোবাসে, কিন্তু কোনো না কোনো কারণে বলতে চাইছে না। ব্যাটা কেন যে বলতে চায় না বুঝে উঠতে পারছি না। জুনানা হাসলো, বলল, আর এবার তো ও বলতে বাধ্য। এমন প্ল্যান করেছি না যে ও কেন, ওর দাদা নানা শুদ্ধ এসে বলবে যে নয়না ভালোবাসি। আসমান হাসলো, বলল, প্রশান্ত সহ ওর দাদা নানাকে দিয়ে কি করবি তুই? একটার সঙ্গে আরো 2টা পেয়ে গেলে সমস্যা কোথায়? আরুষ্মান পুনরায় হাসলো। পকেট থেকে ফোন বের করে মায়াকে ফোন করলো। ওপাশ থেকে ফোন রিসিভ হতে আরুষ্মান জিজ্ঞেস করলো, মা, মেহেরার জ্বর কমেছে? হ্যাঁ বাবা, দুপুরের খাবার খেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, জ্বর অনেকটা কমে এসেছে। আমি তো চিন্তা ছিলাম মা। ওর ছোটবেলা থেকেই বৃষ্টি প্রিয় বাবা, তাই তো সকলের বাধা উপেক্ষা করে বৃষ্টিতে ভিজতে চলে যেত, আর কিছুক্ষণের মধ্যে গা কাঁপিয়ে জ্বর নিয়ে বাড়ি ফিরে আসতো। এখনো এই কাজটি করে আমার মেয়ে। 2-1 দিনের মতো থাকে এই জ্বর, তারপর ঠিক হয়ে যায়। এই নিয়ে চিন্তা করো না তুমি। আপনি বারণ করলেও যে তাকে নিয়ে আমার বড্ড চিন্তা হয়। মায়া ক্ষীণ হাসলো। তার বোধ হলো সে চিন্তামুক্ত। তার মেয়ের ভাগ্য করে পেয়েছে এমন এক পুরুষ তার জীবনে। নিজ নিজ কাজে ব্যস্ত এক একজন মানুষ। এত শত ব্যস্ততার মাঝে যদি দেখা যায় প্রিয় মানুষই তার জন্য সময় বের করে এই রাতে খালি সড়কে তারই অপেক্ষায় দাঁড়িয়ে আছে, তাহলে নিজেকে ভাগ্যবান মনে করাই যেতেই পারে। জুনায়না এগিয়ে গেল প্রশান্তর দিকে। প্রশান্ত জুনায়না ঠোঁটের কোণের হাসি রেখা দেখেই বলে উঠল, জুনায়না হাসছে যে, কোনো খুশির সংবাদ আছে? জুনায়না প্রশান্তর কাঁধে 2 হাত রেখে বলল, অবশ্যই 2টো খুশির সংবাদ রয়েছে। ও তাই বুঝি, জলদি বল, আমি শুনতে চাই। তুই প্রথমটি হলো আসিফের মামলার শুনানি দিয়েছে আজ। আসিফ তার উপযুক্ত শাস্তি পেয়েছে। আর দ্বিতীয়টি হলো, থেমে গেল জুনায়না, লজ্জায় মাথা নুইয়ে ফেললো। প্রশান্ত হাসলো, বলল, লজ্জা পাচ্ছিস? কি ব্যাপার? জুনায়না লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, আমি মাকে বলেছি আশাদের ব্যাপারে। মা বলেছে কাল ওর পরিবারের সঙ্গে আমাদের বিয়ের ব্যাপার নিয়ে কথা বলবে। জুনায়না লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল। প্রশান্ত থমকে গেল। তার হাসি মুখখানা চুপসে গিয়েছে। স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে জুনায়নার পানে। তার কণ্ঠ কাঁপছে, বুকের ভেতর দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। বলতে ইচ্ছে করল, না জুনায়না, তুই শুধু আমার। কিন্তু কি করে বলবে সে? নিজেই তো চাইছে জুনায়না যেন তার থেকে দূরে থাকুক। প্রশান্ত শুকনো ঠোক গিলে বলল, আমাদের মামুনি এই বিষয়ে আগে জানালো না কেন? মাকে বলেছি, আমি তাদের বলে দেব, তাই বলিনি। প্রশান্তর কাঁধে রাখা জুনায়নার 2 হাত সে সরিয়ে দিল। ব্যস্ত কণ্ঠে বলল, গাড়িতে উঠে বস। বলেই নিজে গিয়ে গাড়িতে উঠে বসলো। জুনায়না নিঃশব্দে হাসলো, বিড়বিড় করলো, আর কত ধৈর্য শক্তি আছে তোর, তা আমিও দেখতে চাই। জুনায়না গাড়িতে উঠে বসলো। প্রশান্ত গাড়ি স্টার্ট দিল। জুনায়না আর চোখে চেয়ে চেয়ে দেখলো প্রশান্তের মুখখানা। হুট করে প্রশান্ত বলে উঠল, এমন করে তাকিয়ে আছিস কেন? ওইভাবে আমাকে না দেখে বিয়ের পর জামাইকে দেখিস? তা তো অবশ্যই দেখবো, সারাদিন তোকে চেয়ে চেয়ে দেখবো, তাকেই আর চোখের মধ্যেও এত সুখ অনুভব হয় আমার। প্রশান্ত প্রত্যুত্তর করল না। ফাইজ দেরি করে ঘুম থেকে উঠলো। সবে 11টা বেজে 10 মিনিট। কাল রাতে মায়ের সাথে কি তুমুল ঝগড়া, শেষে ঘুমাতে দেরি হয়ে যায় তার। এখন সে ফ্রেশ হয়ে জামরঙা এক পাঞ্জাবি পরে তৈরি। সে আজ হাসপাতালে যাবে না। আজ সে যাবে আঞ্জুমানের সঙ্গে আসাদের বাড়িতে। সাথে আরুষ্মান, প্রশান্ত যাওয়ার কথা রয়েছে। ফাইজের নিজের ঘর থেকে বেরিয়ে বসার ঘরের দিকে অগ্রসর হলো। বসার ঘর পেরিয়ে যখন সদর দরজা অতিক্রম করবে, পেছন থেকে ডাক পড়লো, ফাইজ। ফাইজ ফিরে ছিল। তার মা কোমরে 2 হাত রেখে দাঁড়িয়ে আছে। ফাইজের দিকে ফ্রিকুচকে বলল, কি হয়েছে মা? তুমি না কাল ঝগড়ার মাঝে বলেছো যে আমার সঙ্গে কথা বলবে না, তাহলে এমন করে ডাকছো কেন? ফাইজের মা তুলি এগিয়ে আসলো। ফাইজের সম্মুখে এসে ফাইজের কাঠ মুচড়ে ধরলো, বলো, আমি আমার ছেলেকে যখন মন চায় ডাকবো, তাতে তোর কি? ফাইজ ব্যথায় কুকিয়ে উঠল, মা ছাড়ো কান, আমি এখন 36 বছরের ধামরা ছেলে, আর তুমি এখনো আমার কান টেনে ধরো। মানুষ জানলে আমাকে দেখে হাসাহাসি করবে।
তুলি ছেড়ে দিল ফায়েজকে আর চোখে আপাত মস্তক দেখে নিল ছেলেকে, অতঃপর বলল, কোনো মেয়ের সঙ্গে ডেটে যাচ্ছিস নাকি? ফায়েজ কণ্ঠে বিরক্তির রেশ টেনে বলল, আজব, মা কার সঙ্গে ডেটে যাব আমি? ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। আমার যে ছেলে, তার এই ক্ষমা দেখে কোনো মেয়ে তাকে ডেট করতে চাইবে না। ফায়েজ হেসে বলল, মা সবাই বলে আমার ক্ষমাটা নাকি ফুলটু তোমার মতো দেখতে। বলি এক দৌড় লাগায় ফায়েজ। তুলি বুঝে উঠতে পারে না, চেয়ে চেয়ে দেখে ফায়েজের প্রস্থান। হঠাৎ করে এর অর্থ যখন মাথা হানা দিল, তুলি চেঁচিয়ে বলে উঠল, আর আমি ছেলে, আমি অনেক সুন্দরী, বুঝেছিস? মুখ ভার করে সোফায় গিয়ে বসে পড়ল তুলি। সে এখন আরুষ্মানের মাকে ফোন করবেন জাহরা সম্পর্কে জানার জন্য। বিয়ে তো তিনি দিয়েই ছাড়বেন। গতকাল রাতে তিনি ফায়েজের বাবাকে শক্ত কণ্ঠে বলে দিয়েছেন জাহরাকে তার খুবই ভালো লেগেছে, তিনি ফায়েজ আর জাহরার বিয়ে দিতে চান। আর এই বিয়ের বিরুদ্ধে কেউ গেলে সে কি তুমুল কাণ্ড বাঁধাবে সে নিজেই জানে না। এমন কথা শুনে ফায়েজের বাবা চুপসে যায়। সাদের ঘুম যখন কেউ ভেঙে দিয়ে বলে, ভালো করে ঘুম হয়েছে তো? তখন তাকে ধরেই উত্তম মাধ্যম কেলানি দিতে ইচ্ছে করে না। মেহেরার কানের কাছে ফোন চেপে ধরে একের পর এক গালি আওড়ালো। ওই পাশ থেকে আরুষ্মান সেই গালি শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আরুষ্মান মেহেরার বাড়ির নিচে কিছুক্ষণ আগে এসেছে। সে এসে মেহেরাকে ফোন করেই যাচ্ছে বারবার। কাল রাতেই জ্বর ছেড়েছে, শান্তির এক ঘুম দিয়েছিল মেহেরা, কিন্তু সেই শান্তিকে অশান্তিতে রূপান্তরিত করে দিল আরুষ্মান। মেয়েরার ঘুম ভেঙে গেল। ফোন রিসিভ করি অনর্গল গালিগালাজ করে আরুষ্মানকে। আরুষ্মান গালির ফাঁকে জিজ্ঞেস করল, আরে ওকে প্রাণ? মেয়েরা থামলো, বড় বড় নিঃশ্বাস নিল। ওই পাশ থেকে আরুষ্মান হাসতে হাসতে বলল, আরে ওকে প্রাণ? চেঁচিয়ে বলে উঠল, জাস্ট শাট আপ। এখন রূপসী বলা বন্ধ হয়েছে তো প্রাণ প্রাণ করছে। তোর কোন জন্মের প্রাণ আমি? জ্বরের ঘরে মেয়েরা বলেছিল আরুষ্মানকে যেন তাকে রূপসী না ডাকে সে, তাই তো আরুষ্মান রূপসী বলে ডাকে না মেয়েরাকে। আরুষ্মান উচ্চস্বরে হেসে উঠল, হাসির ইতি টেনে বলল, আপনি আমার এই জন্মের প্রাণ। যাই হোক, শরীর এখন কেমন লাগছে আপনার? মেয়েরা দীর্ঘশ্বাস ছাড়লো, শান্ত হলে বলল, আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। আপনি আমার সঙ্গে জোনায়নার বাড়ি যেতে পারবেন? কেন? আপনি যদি যেতে পারেন জলদি করে তৈরি হয়ে আসুন। আমি বাড়ির নিচে গাড়িতে বসে আছি, যেতে যেতে না হয় সকল কথা হবে। মেয়েরা ভাবনে পড়ে গেল, কেন যাবে সে? তাই পুনরায় জিজ্ঞেস করল, আন্টি ঠিক আছে? জুনায়েনা ঠিক আছে? ঠিক আছে ওরা। এখন এইটুকু বলতে পারি যে আজকের দিনটা প্রশান্ত আর জুনায়নার জন্য খুব গুরুত্বপূর্ণ। জলদি চলে আসুন মেরি জান। মেয়েরা গলা খাকারি দিয়ে বলে, এসব উদ্ভট নামে না ডেকে মিষ্টি করে অনুরোধ করুন। মেহরা প্লিজ আসুন এমন করে, তাহলে আমি আসব। আরুষ্মান নিঃশব্দে হাসল, মিষ্টি করে অনুরোধ করল, মেহরা প্লিজ আসুন, আপনার এই আরুষ্মান আপনার জন্য অপেক্ষা করছে। মেয়েরা হাসলো, বলো, শেষটুকু কেন বললেন? আমি বলেছি এমন করে বলতে। আপনি আমার কথা কখনোই শুনবেন না। আরুষ্মান বাড়ির সদর দরজার দিকে চেয়ে আছে। আধ ঘন্টা হয়ে গেল, কোথায় তার মেয়েরা? আরুষ্মান দীর্ঘশ্বাস ফেলল, বলো, আকাশ তুমি তো বিবাহিত, তোমার বউও কি এমন তৈরি হতে ঘন্টার পর ঘন্টা তোমাকে বসিয়ে রাখে? ড্রাইভিং সিটে বসে থাকা আকাশ আফসোসের সহিত বলল, কি করব ভাই, বউ তো আমাকে বলে 5 মিনিট, আর ওখান দিয়ে 5 ঘন্টা ধরে বসে থাকা আমি। মাঝে মাঝে তো তার অপেক্ষা করতে করতে 2-3 রাউন্ড ঘুম দিয়ে ফেলি। আরুষ্মান হাসলো, হাসির মাঝেই বলে উঠল, এসে পড়েছে আমার লাল টুকটুকে মায়াবিনী, আমার প্রাণ। মেয়েরা সদর দরজা পেরিয়ে গাড়ির সম্মুখে এসে দাঁড়াতে আরুষ্মান দরজা খুলে দিল। মেয়েরার হাত ধরে হাঁচকা টানে তাকে ভেতরে নিয়ে নিল। মেয়েরা ফটকে গেল, থ্রিম করে আরুষ্মানের পিঠে কিল বসিয়ে তাতে তেতে উঠে বলল, এমন ডাকাতের মতো দিনদাহারে হাত ধরে টানাটানি কেন করছেন বেয়াদব লোক? আরুষ্মান হেসে পড়ে, এই আরুষ্মান তো এখন সত্যি এই লাল টুকটুকে মেহরাবকে ডাকাতি করতে চাইছে। কি বলেন প্রাণ? আপনি চাইলে আজকে আপনাকে ডাকাতি করে বিয়েটা সেরে ফেলবো। মেয়েরা চোখ বড় বড় করে ফেললো। আরুষ্মান হাত বাড়িয়ে মেয়েরার কপালে হাত রাখলো, মৃদু কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, জ্বর কমেছে মহারানীর। তাই বলি, এত জোরে কিল দেওয়ার শক্তি কই থেকে পায় সে?
আপনি চাইলে আরো একটা কিল বসাই দিতে পারি। আরুষ্মান মেহেরার হাত ধরে বলল, আপনি করবেন আদর, তা না করে আমাকে ধিরিম ধিরিম মারছেন। একটু মান ইজ্জত রাখেন, এই এলাকার এমপি আমি। মেয়েরা মুখ ভেঙচে বলল, মেয়েরা কচুর এমপি? না তো, আমি তো হ্যান্ডসাম এমপি, একটু বেশি হ্যান্ডসাম। হু হু করে হেসে উঠে বলে, সাদা ইঁদুরের মতো মুখ তাহার, আবার বলে সে নাকি হ্যান্ডসাম, কচুর হ্যান্ডসাম। গাড়ি এসে থেমেছে আসাদের বাড়ির সম্মুখে। আরুষ্মান সব বুঝিয়ে দিয়েছে মেয়েরাকে। গাড়ি থেকে বেরিয়ে দুজনে হাঁটা ধরে বাড়ির ভিতরে। মেয়েরা সামনের দিকে হাঁটছে আর এই দিকে আরুষ্মান মনোযোগ সহকারে মেয়েরার ওড়নায় নিজের আঙুল গিট্টু দিয়ে তার পেছন পেছন হাঁটছে। ফ্ল্যাটের সম্মুখে আসতে মেয়েরা ওড়না টান অনুভব করে, পেছনে ফিরে চায়, তার চোখ চড়ক গাছ। মেয়েরার মৃদু কণ্ঠে তিক্ত কণ্ঠে বলে ওঠে, আরুষ্মান, এসব কি আরুষ্মান? ওড়নাটা আপনার আঙুলে গিট্টু কেন মেরেছেন? কোমল স্বরে সহসা উত্তর দিল, বিড়ালের ছানার মতো বউ আমার মানুষের মাঝে যদি হারিয়ে যায় তখন আমার কি হবে? তাই নিজের সাথে বেঁধে রাখলাম। মেয়েরা বিরক্ত হয়ে আরুষ্মানের হাত থেকে ওড়না ছাড়িয়ে নেওয়ার জন্য হাত বাড়ায়। আরুষ্মান সহযোগিত কণ্ঠে বলে, এই বাঁধন খোলার একদম চেষ্টা করবে না মেয়েরা। মেয়েরা ফ্রিকুচকে ফেল, বিরক্তি করার জন্য মুখ খুলবে তার আগে ফ্ল্যাটের দরজা খুলে একদিন মধ্যবয়স্ক মহিলা দুজনের দিকে চেয়ে মুখে এক ফালি হাসি ছুলিয়ে বলে, তোমরা এসেছো, বাইরে দাঁড়িয়ে কি করছো? আরুষ্মান ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে বলে, তেমন কিছু না, আপনি ভেতরে যান আন্টি, আমরা আসছি। মহিলাটি হেসে ভেতরে চলে গেল। আরুষ্মান মেয়েরার ওড়না টেনে নিজের কাছে মেয়েরাকে এনে ফিসফিস করে বলল, আমার পাশাপাশি থাকবেন। মেয়েরা চাহনিতে বিরক্তি চেয়ে আছে। এই লোকটা বড্ড অদ্ভুত। বসার ঘরে প্রত্যেকটি সোফায় বসে থাকা মধ্যবয়স্ক মহিলা ও পুরুষ মেয়েরার কাছে অচেনা। অচেনা হওয়ারই কথা, কারণ সকালে আরুষ্মানের ভাড়া করা লোক প্রত্যেকে আসাদের পরিবারের লোক সেজে বসে আছে। এই কথা উপস্থিত সকলের জানা আছে, শুধু মাত্র প্রশান্ত ব্যতীত। এত অচেনা মানুষের মাঝে মেয়েরা দেখতে পেল আঞ্জুমান, প্রশান্ত, ফাইজ ও আসাদকে। কিন্তু জুনায়না কোথায়? সে কি এখনো থানায়? প্রত্যেকেই নিজেদের মধ্যে আলোচনা নামক এক নাটকে ব্যস্ত, শুধুমাত্র প্রশান্ত বাদে। মেয়েরা আরুষ্মানের দিকে চাইল, মৃদু কণ্ঠে বলল, এই শুনুন। আরুষ্মান মেয়েরার মতো কণ্ঠে রেস টেনে বলল, হ্যাঁ বলুন প্রাণ, আমি তো আপনাকেই শুনতে চাই। আপনার কথা শোনার জন্যই তো আমি ব্যাকুল হয়ে বসে থাকি। মেয়েরা চোখ মুখ কুচকে কণ্ঠের রেস একই রেখে বলল, চুপ শালা, তোকে তো আমি আর কিছুই বলবো না। সিরিয়াস টাইমে উল্টাপাল্টা কথা বলিস। আরুষ্মান চোখ টিপে হাসতে বলল, প্রাণ, আমি আপনার শালা না, বরং আপনার একমাত্র হ্যান্ডসাম হবু জামাই। মেয়েরা মুখ ভেঙচে বলে, কচুর জামাই। আরুষ্মান মেয়েরার ওনে মৃদু টান দিয়ে বলল, সকাল থেকে কি কচু কচু করছেন আপনি? কচু কি আপনার ফেভারিট লিস্টের খাদ্য নাকি? না, খাদ্য কেন হবে? তা আপনার মতোই এক অখাদ্য। এই অখাদ্যকেই টয়লেট করতে হবে। এখন থেকে অখাদ্যকে তা খাদ্যে পরিণত করুন। মেয়েরা প্রতিউত্তর করার পূর্বে একজন বৌদ্ধবয়স্ক মহিলা মিষ্টির বক্স হাতে নিয়ে এগিয়ে এসে মেয়েরার মুখে মিষ্টি পুড়ে দেয়। মেয়েরার চোখ দুটো গোল গোল আকার ধারণ করে। আরুষ্মান বলে উঠল, আরে ধীরে ধীরে, এইটুকু একটা বউ আমার, তার উপর এতটুকু একটা মুখে রসগোল্লার মতো মিষ্টি পুরে দিচ্ছেন। গলায় আটকে উল্টোপাল্টা ঘটনা ঘটে যাবে তো। মেয়েরা মিষ্টিটা খেয়ে কটমট চাহনিতে তাকায় আরুষ্মানের দিকে। আরুষ্মান হেসে বলে, ফাইজ। আরে বউ, আপনি দেখি খেয়ে ফেলেছেন। এগিয়ে এসে বলে, তোরা দুজনে এত দেরি করলি কেন? কেন, বিয়ের ডেট ফিক্স হয়ে গেল নাকি? আরুষ্মান কথাটি বলতে ফাইজ উত্তরে উচ্চস্বরে বলে, হ্যাঁ, বেশি না, আর 2 দিন পর ঘরোয়াভাবে হবে আসাদ জুনায়নার বিয়ে। আরুষ্মান মিটিমিটি করে হাসলো। সোফার এক কোনায় দাঁড়িয়ে থাকা প্রশান্তকে দেখলো, কেমন মুখটি ছোট্ট করে রেখেছে প্রশান্ত। আরুষ্মান ফাইজকে চোখে ইশারা করে প্রশান্তের দিকে অগ্রসর হলো। মেহরার ওড়নায় টান পড়তেই মেয়েরা বিরক্ত হয়ে গেল। আরুষ্মানের পেছন পেছন আরুষ্মান প্রশান্তর সম্মুখে এসে বলে, কি ব্রো, তুমি কি খুশি না আমাদের জুনায়না রানীর বিয়েতে? প্রশান্ত হাসলো, বলল, কেন না, অবশ্যই খুশি আমি। ফাইজের ফোন শব্দ তুলে বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে ফাইজ
ফোনটি প্রশান্তর দিকে এগিয়ে দিল। প্রশান্ত অবাক হলো, ফোনটি হাতে নিয়ে দেখলো জুনানা ভিডিও কল দিচ্ছে। প্রশান্ত রিসিভ করলো সঙ্গে সঙ্গে। ওই পাশ থেকে জুনানা হেসে বলে উঠল, কি প্রশান্ত বাবু, মিষ্টি খেয়েছো? প্রশান্ত জোরপূর্বক হাসলো, বলল। খেয়েছি। ফাইজ ফ্রুকুচকে বলে। আর তুই মিষ্টি কখন খাইলি দোস্ত? আরসমান হাসলো, বলল। এই কেউ মিষ্টির বক্স নিয়ে আসো। আরসমানের ডাক পড়া মাত্রই একজন যুবক মিষ্টির বক্স নিয়ে আরসমানের সম্মুখে হাজির। আরসমান মিষ্টির বক্স থেকে মিষ্টি নিয়ে সহসা প্রশান্তর মুখে মিষ্টি ঠুকিয়ে দিয়ে হেসে বলে, মিষ্টি মুখ করো প্রশান্ত বাবু। ওই পাশ থেকে জুনানা হেসে বলল, দোস্ত এখন বিয়ের মিষ্টি খা, কয়েকদিন পর তোর মামা হওয়ার খুশিতে তোকে আমি নিজ হাতে মিষ্টি খাওয়াবো। প্রশান্ত ছাড়া সকলে হো হো করে হেসে উঠল। জুনানা হাসি ইতি চেনে বলল, দোস্ত আজকে আমাকে রাতে নিতে আসিস প্লিজ। প্রশান্ত প্রত্যুত্তর বলল, কেন? আমি কেন? তোর হবু বরকে বল। না দোস্ত, তুই আসবি আমাকে নিতে। তোর আর ওই আশাদের আশার মধ্যে পার্থক্য রয়েছে। আরসমান ফাইজের দুই পাশ থেকে প্রশান্তকে ধাক্কা দিয়ে বলল, যাও মামা, যাও যাও। প্রশান্ত দুরুক্তি করলো, বলল, আজ আমার তোকে নিয়ে যাওয়া সম্ভব নয়, আমার মিটিং রয়েছে। বলেই ফোনটি ফাইজের হাতে দিয়ে দিল। প্রশান্ত অতঃপর দ্রুত বেরিয়ে গেল। ফাইজ হেসে বলে উঠল, ওই পাশ মামা, এই প্রশান্ত তো অশান্ত হয়ে গিয়েছে রে। যে জুনায়নার কথা ফেলে না কখনো, আছে মুখের উপর মানে না বলে দিল। থেকে জুনানা হেসে বলল, ওর মিটিং আজ করাচ্ছি আমি, ওর অফিসিয়ালস রেট দেবো। দেখ তিন বন্ধুর মাঝে হলো আরো কতক্ষণ কথন। এদিকে পেছনে দাঁড়িয়ে তাদের কথা শুনে মিটিমিটি করে হাসছে মেহেরা। আরসমান ফিরল, বলল, চলুন মেয়েরা, যাওয়ার সময় হয়ে এসেছে। মেয়েরা হাসির ইতি টেনে হাঁটা ধরলো। হঠাৎ পেছন থেকে আরসমান মেয়েরার ওড়না টেনে নিজের কাছে নিয়ে এলো। অতঃপর আরসমান মেয়েরাকে নিয়ে হাঁটা ধরলো, বলল, এত সুন্দর একটা জামাই রেখে কি একা একা হাঁটা ধরেছিলেন? মেয়েরা চোখ মুখ কুচকে বলল, তোর দেখি সাহস বেড়ে গেছে, হুটহাট ওড়না ধরে টানিস। আমার হবু, আমি তার ওনা টেনে ধরবো, তাতে সমস্যা কি তোমার? আরসমান মেয়েরার সঙ্গে খুনসুটি করতে করতে আসাদের বাড়ি থেকে বেরিয়ে আসে। গাড়ির সম্মুখে এসে হাত ঘড়ির দিকে চেয়ে আরসমান বলে, আপনি আকাশের সঙ্গে বাড়ি চলে যান মেয়েরা, আমার আপনার সঙ্গে যাওয়া হবে না। মেয়েরা খুশি হয়ে গেল, বলল, আরে আকাশ কেন, আমি তো একটা রিক্সা করেই একা চলে যাব। বলেই মেয়েরা ঘুরে তাকালো রিক্সা ডাকার জন্য। আরসমান হাসলো, মেয়েরার পাশে গিয়ে ওড়না মৃদু টান দিল। মেয়েরা ফরকে গেল, বিস্মিত নয়নে চাইলো আরসমানের পানে। আরসমান কণ্ঠের রেশ ক্ষীণ রেখে বল, আমি আপনার সাথে যাব না বলে কি এত খুশি? মেয়েরা দূরে সরে আসলো, বল, অবশ্যই খুশি, আর আপনি দূরে থাকবেন একদম। আরসমান হাসলো। রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা রিক্সা চালককে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে ডাকলো। রিক্সা চালক রিক্সা ঘুরিয়ে আরসমান মেয়েরার সম্মুখে এসে রিক্সা থামালো। আরসমান নম্র হয়েছে রিক্সা চালকের সঙ্গে কথা বললো। অতঃপর ফিরে মেয়েরার ওনার গিট্টু খুলে দিল, বলল, রিক্সা উঠুন ম্যাম। মেয়েরা ক্ষীণ এসে রিক্সায় উঠে বসলো। আরসমান পুনরায় বলে উঠল, রিক্সা সোজা শেখ ফিলায় যাবে। আমি যদি জানতে পারি আপনি বাড়ি না গিয়ে অন্য কোথাও গিয়েছেন, তখন ওইখান থেকে তুলে নিয়ে আসবো। মেয়েরা চোখ দুটো ছোট ছোট করে বলে, আমাকে থ্রেট করছেন? আরসমান শার্টের হাতে ফোল্ড করতে করতে হেসে বলে, হ্যাঁ করছি। আরসমান খান যাই মুখ থেকে বের করে তাই করে দেখায়। দেখবো কত করে দেখাতে পারেন, খাম্বা খান। বলেই থেমে যায় মেহেরা। চোখ মুখ কুচকে রিক্সা চালকের উদ্দেশ্যে বলে, মামা, এই খাম্বা খানের সামনে দাঁড়িয়ে না থেকে চলুন তো, বড্ড বিরক্তি লাগছে এই খাম্বাকে। রিক্সা চালক হাসলো, রিক্সা নিয়ে প্রস্থান করলো। আরসমান ক্ষীণ হয়েছে রিক্সার প্রস্থানের দিকে চেয়ে বল, আমি খাম্বা খান? এই মেয়ে তো আমার নামের মান ইজ্জত খেয়ে দিল। ফাইজ তো ভেবেছিল আজ হাসপাতালে তার যাওয়া হবে না, কিন্তু সে এখন হাসপাতালের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। পরনে তার সেই জামরাঙা পাঞ্জাবি। আসাদের বাড়ি থেকে বিকেলে বেরিয়ে নিজের বাড়িতে আসা মাত্র হাসপাতাল থেকে কল আসে। হুট করে ধূসরের মাথা ব্যথায় চিৎকার চেঁচামেচি করছে। তার শোনা মাত্র আর বসে থাকে না। ফাইজ বেরিয়ে পড়ে হাসপাতালে। ধূসর এসে সঙ্গে জাহারা, হ্যাভেন, স্টিভ রয়েছে। গাড়ি এসে হাসপাতালের সম্মুখে থামতে দ্রুত
গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে হাসপাতালের ভেতরে চলে যায় ফায়েজ। 503 নম্বর রুমটিতে ধূসরের সেই বরাদ্দকৃত রুমটির সামনে এসে থামতে ফায়েজ বড় বড় করে নিঃশ্বাস নিতেই থাকে। শুক্ররাঙা বিছানার উপর জাহরার কোলে ধূসরকে আবেশে ঘুমাতে দেখে তার অস্থির মন ক্ষীণ শান্ত হয়ে ওঠে। ফায়েজ ধীর পায়ে ভেতরে প্রবেশ করে। জাহরা চোখ তুলে চায় ফায়েজের দিকে। কেমন পাগল পাগল দেখাচ্ছে ফায়েজকে। চুলগুলো এলোমেলো, চোখে চিন্তার ছাপ, পাঞ্জাবির উপরের দিকে কয়েকটি বোতাম খোলা, খামার তো মুখয়বে অস্থিরতা স্পষ্ট। ফায়েজ ধূসরের মাথার কাছে বসে পড়ে। ছোট্ট ধূসরের কপালে উষ্ঠ ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলে,